একটি সিনেমা আমরা হলে গিয়ে মাত্র ২ অথবা ৩ ঘন্টার মধ্যেই দেখে ফেলি। কিন্তু সেই সিনেমার পিছনে থাকে না বলা অসংখ্য গল্প, থাকে পরিশ্রম এবং ধৈর্য। এবং সেই ধৈর্যের পরীক্ষা দেয় কিন্তু পুরো একটি টিম। এবং পুরো এই যাত্রার নেতৃত্ব দেন একজন নির্মাতা। আজকে সেই নির্মাতার গল্পই শুনব। তার আগে সবাইকে স্বাগত জানাচ্ছি বিজয় টিভির নিয়মিত আয়োজন স্টার কাস্টে। পুরো সময় জুড়ে আমি সজল খান থাকছি আপনাদের সাথে এবং বলছিলাম একজন নির্মাতার কথা। হ্যাঁ, আমার সাথে আজ আছেন রকস্টার নির্মাতা আজমান রুশো। রুশ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টার কাস্টে। কেমন আছেন? থ্যাংক ইউ। আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। আপনার হাসি থেকে বোঝা যাচ্ছে আপনি বেশ ভালো আছেন। যেহেতু সিনেমা নির্মাণ করেছেন, মুক্তি পেল এবং বেশ একটা ভালো আ সময় আপনি অতিবাহিত করলেন। সবকিছু মিলিয়ে দিনগুলো কেমন ছিল? আ দিনগুলি রিলিজের আগে অনেক ভালো ছিল। কারণ এটা তখন বুঝি নাই। মানে আমার কাছে যেটা এখন সিনেমা বানানোর পরে যেটা মনে হচ্ছে যে, সিনেমা বানানোর প্রসেসটা অনেক মজার। অনেক মজার। মানে আ টিম নিয়ে রেকি করা, তারপর প্ল্যান করা, স্ক্রিপ্টিং এর টাইমগুলি, তারপর আমরা যখন কাস্টিং করতেছিলাম, অডিশন করতেছিলাম রেগুলার, ওই টাইমটা অনেক মজা। আমি আরো অনেক মিস করি ওই টাইমটা। সো আম রিলিজের পরে তো এক ধরনের মজা আছে। বাট টু বি ভেরি অনেস্ট, আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমার মেকিং প্রসেসটা অনেক মজা ছিল। ওটা তখন বুঝি নাই। তখন মনে হচ্ছে আচ্ছা, যে কত তাড়াতাড়ি শেষ করব, কত তাড়াতাড়ি রিলিজ হবে। বাট এখন ডেইলি ফিল হয়। আসলে এখন ডেইলি ফিল হয় কি? এখন ওই মোমেন্টগুলি মিস করি। মালয়েশিয়ার দিনগুলি, কুয়ালালামপুরের দিনগুলি, মামুন, আমি, তারেক বাবলু, আমাদের শারমিন, আমরা শারমিন হচ্ছে আমার হুম, আ হুম। মালয়েশিয়ার লাইন প্রোডিউসার। তো এখনো এনজয় করতেছি, বাট ওই দিনগুলি মিস করি। হুইচ ইস ট্রু। আচ্ছা, রকস্টার বানাতে গিয়ে আপনি রকস্টার হয়ে গিয়েছেন নাকি সেই নির্মাতার চেয়ারেই আছেন? কি মনে হয়? আ আমি বিলিভ করি আমি তো রিয়াল লাইফ রকস্টার। এটা আমি বিলিভ করি। আমি এমনিতেই রকস্টার। তো নির্মাতা ছিলাম, নির্মাতা আছি, বাট ডিপ ইনসাইড মি দেয়ার ইজ আ রকস্টার অ্যান্ড আই বিলিভ প্রত্যেকটা মানুষের মধ্যে একটা রকস্টার আছে। রকস্টার ওয়ার্ডটা রক মিউজিকের স্টার, হুম, ঠিক আছে? বাট রকস্টার যে ভাইবটা, রকস্টার ইজ একটা ভাইব, রাইট? যে এক্সাক্টলি। মানে যা ইচ্ছা তাই করবে, যার নিজের মনের কথা শুনে, বাট একটু রকস্টার মানেই আমরা এরকম বুঝি। তো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষের মধ্যেই কোনো না কোনোভাবে রকস্টার লুকানো আছে সবার মধ্যেই। সব যেকোনো প্রফেশনাল লোক সবার মধ্যেই আছে। আচ্ছা, রকস্টার নির্মাণ করতে গিয়ে এমন কোনো ঘটনা আছে যেটা যদি সিনেমায় রাখা হতো, আ দর্শকরা আরো খুশি হতো বা আছে না একটু ভিন্নধর্মী একটা কিছু হতে পারত? আম আমরা একটাই সিন এরকম আছে। আমরা একটা রিয়াল লাইফ ইনসিডেন্ট থেকে একটা সিন শুট করছিলাম, যে সিনটা আমরা ফেলে দিছি পুরা। আচ্ছা। এরকম সরি, কয়েকটা সিন আছে যেগুলি ফেলে দিছি। আমরা মোটামুটি ইফ আই এম নট রং আমরা ৩-৪ টা সিন শুট করে ফেলে দিছি। সেন্সরেও দেই নাই। এর মধ্যে একটা অনেক স্পেশাল সিন আছে যেখানে আমার বন্ধু-বান্ধব সবাই ছিল। তো একটা পার্টি সিন ছিল যেখানে পুলিশ রেইড করে আরকি। তো ওই সিনটাতে আমি আমার আ অনেক পরিচিত কাছের মানুষজনকে বলছিলাম যে, "আসো।" তো বন্ধু-বান্ধব, ছোট ভাই-টাই সবাই গেছিল যে, "চলো এখানে আমরা একটা সিন শুট করি।" তো সিনটা শুট করার পরে ওইটা আমাদের বিভিন্ন কারণবশত ফেলে দিতে হয়। হুম, হুম। এমনিতেও একটু লেন্থটা ছিল। আর হচ্ছে যে আ থাকে না, শুট করার পরে এমনিতেই আসলে অনেক সিন ডিরেক্টর এডিটিং টেবিলে গিয়ে ফেলে দেয়। তো ওই সিনটা অনেক মজার একটা সিন ছিল। পরে মনে হয়েছে আচ্ছা। যে না, সিনটা মনে হয় রাখলে, কারণ আমরা আসলে আ আমাদের ছবিটা আসলে যেরকম যে একটু মানে একটু স্লো বার্ন, হুম, হুম? হুম। যেরকম ছবি সাধারণত বাংলাদেশে খুব একটা হয় না, যে বিশেষ করে এখনকার যুগের কমার্শিয়াল সিনেমা তো ওরকম হয় না। একটু স্লো বার্ন, একটু ফ্যামিলি ড্রামা। তো ওই সিনটা ছিল অনেক আ একটা সিন অনেক বেশি মানুষ পছন্দ করছে, যে আ সাংবাদিকদের সাথে যেই সিনটা। এটা একটু পাগলামি টাইপের সিন হ্যাঁ, আরকি। হ্যাঁ। আমি দেখলাম যে মানুষ একটু যে ওই টাইপের একটু পাগলামি সিন একটু বেশি পছন্দ করে। যে সোয়াগ থাকবে একটু। তবে সাংবাদিকের সেই প্রশ্ন যেহেতু আপনি ওটা হুম, কথা বললেনই, তো আমি একটু বলি যে শেষ পর্বে যে আবার দেখা গেল যে সাংবাদিকদের
কুকুর দিয়ে হ্যাঁ। তারা দেয়া হলো। হুম। এটা নিয়ে তো অনেক প্রশ্নবিদ্ধ হয়েছে। এটা আসলে মানে এই সিনটার আসলে মানেটা অনেকেই জানতে চায়। আমি এটা আগেও বলছি। এটা আসলে দেখেন, এটা সিনেমা ইজ এ সিনেমা। সিনেমা ইজ নাথিং ডিল উইথ রিয়াল লাইফ। হ্যাঁ? বাট আমরা এটাও ট্রু যে সিনেমা রিয়াল লাইফকে প্রতিফলিত করে, রিফ্লেক্ট তো করে হুম, ডেফিনিটলি। আমাদের ছবিতে তো আমরা ক্লিয়ারলি বলছি যে এটা তো আসলে সত্যি ঘটনার উপরে আ বেসড না। তারপরও আমরা অনেক জায়গায় ট্রাই করছি যে ড্রাগস নিলে কি হবে? ড্রাগসের যে ইমপ্যাক্ট, ব্যাড ইমপ্যাক্ট গুলি লাইফে, ওইটা দেখানোর চেষ্টা করছি। কারণ আপনি যদি আমি আপনার কোয়েশ্চেনটায় হুম, আসতেছি আরকি। তো ড্রাগসও দেখানোর চেষ্টা করছি যে আ এখন আপনি ড্রাগের ক্ষতি তো ড্রাগটা না দেখাইলে তো আপনি ক্ষতি কিভাবে দেখাবেন? হুম, ড্রাগের যে ব্যাড ইমপ্যাক্ট এটা বুঝানোর জন্য আপনার ড্রাগ দেখাইতে হবে। কিছু, কিছু সিন যেগুলো আসলে আ আসলে পুরোটাই ফিকশনাল। হুম? তো এই যে সাংবাদিকদের যেই সিনটা যে কুকুর ছেড়ে দেয় হুম। সাংবাদিকদের উপর, এই সিনটায় দর্শক সবচেয়ে বেশি তালি মারছে। আমি সিনেমা হলে যতটুক দেখছি ২-৩ বার সিনেমাটা দেখছি ততটুক দেখছি মানুষ এই সিনটা অনেক এনজয় করছে। বাট আমার সাংবাদিক ভাইদের কাছে এবং সকলের কাছে আমার একটা ক্লিয়ার আ কথা কমিউনিকেট করা সেটা হচ্ছে এখানে একদমই কোনো জায়গায় কোনো পার্সোনাল কোনো কিছু না, কারো সাথেই না। এই সিনটা কোত্থেকে কিভাবে আসছে যদি বলি, সেটা হচ্ছে আপনি যদি সিনেমাটা শুরুর দিকে দেখেন, ফার্স্ট হাফে সাংবাদিকরা ওকে প্রশ্নবিদ্ধ করে হুম, এবং অ্যালবামের সাকসেস অ্যালবাম নিয়ে কথা বলার থাকে। ওই সেরেমনিটা থাকে যে হুম। অ্যালবাম নিয়ে কথা বলবে। আমাকে উড়িয়ে দাও, অ্যালবামটা রিলিজ হয়েছে, সাকসেসফুল হয়েছে, ওটা নিয়ে কথা বলবে। অপ্রাসঙ্গিক বিষয় চলে আসে। হ্যাঁ, তো বাবা-মা নিয়ে হ্যাঁ। পার্সোনাল অ্যাটাক করে। এখন আমাদের ওই জায়গা থেকে পরের সিনটা আসলে যে ওই যে একটা শুরুর দিকে আসলে যে সাংবাদিকরা যে হুম, একটা পিঞ্চ করতেছিল বা অযথা কিছু কোশ্চেন করতেছিল, ওইটার জন্য আসলে এটা আসলে ও পরে গিয়ে আসলে ও এই ঘটনাটা ঘটায়। সো এটার সাথে আসলে আমি বলব যে রিয়াল লাইফ এর ওরকম কোনো কিছু নাই এবং আ এটা তো আসলে অনেক আগে লিখা। সিনেমা তো মানুষ দেখছে অনেক হুম, পরে। হুম, সো আসলেই এটার সাথে ওরকম কোনো কিছু ইটস জাস্ট আ ফিকশন। এখন দেখেন অনেক জায়গায় অনেক ফিকশনের মানে গল্পের তাগিদে অনেক সময় ডাক্তারকেও ভিলেন বানাইতে হয়। মানে এখানে কিন্তু আসলে কোনো পার্সোনাল কোনো আ প্রবলেম না বা এখানে আসলে কোনো মোটিভ নাই। হুম। গল্পের কারণে। কারণ এখন একটা রকস্টারের আপনি আর কারে বানাবেন ভিলেন? আপনি যদি চিন্তা করেন রকস্টারের পার্সোনাল অ্যাটাক আসলে কেই করতে পারে। তো ওই ঘুরে ফিরে সাংবাদিক ছাড়া, চ্যানেল ছাড়া ওয়ে নাই আরকি। সো ওইটা গল্পের প্রয়োজনে আরকি আসছে। আর কোনো কিছু না। শোবে যেহেতু আপনি রকস্টার হয়ে গেলেন, যেহেতু রকস্টার নির্মাণ করলেন, হ্যাঁ, আপনাকে তো সবাই এখন রকস্টার নামেই ডাকছে। হুম। আর রিয়াল লাইফে আসলে কতটুকু আপনি রকস্টার, তবে সেটি জানবো একটু বিরতির পরে। দর্শক আপনারা দেখছেন স্টার কাস্ট। আমার সাথে আজ আছেন নির্মাতা আজমান রসো। আরো অনেক গল্প হবে, তবে নিচ্ছি খানিকক্ষণের বিরতি। দর্শক আরেকবার স্বাগত জানাই স্টার কাস্টে। আজ আমার সাথে আছেন আজমান রসো। কথা হচ্ছিল তার চলচ্চিত্র নিয়ে, তবে এবার জানবো ব্যক্তিগত জীবন নিয়ে। রসো ভাই, হুম। বিরতিতে যাওয়ার আগেই আসলে বলতে চাচ্ছিলাম যে আপনি তো আর রিয়েল লাইফে কতটা রকস্টার এটাও একটু জানার দরকার। আ কেমন আসলে আপনার ওয়াইফের দৃষ্টিতে আসলে কেমন? আমার বন্ধু-বান্ধব, ভাই-ব্রাদার সবাই তো বলে যে আমরা রিয়েল রকস্টার। যে আপনার পার্টনার আসলে আপনার বেস্ট ক্রিটিক্স। কারণ আম আমি ধরেন রুশো, আজকে সজল ভাইকে যতটুক না চিনবো, আপনার পার্টনার আপনাকে তার চেয়ে অনেক বেশি চিনবে। রিমোট কন্ট্রোল আমাদের একটা বাটন আছে চাপ দেওয়ার। সো পার্টনার আসলে আমার মনে হয় সবচেয়ে ভালো জানে যে কোন বাটনে চাপ দিলে পারফরম্যান্সটা বেটার হবে। তো সেটা আমার এটা মনে হয় এবং আমার পার্টনার যিনি ও আসলে এটা খুব ভালো বুঝে। আপনার এই জার্নিতে মানে ব্যক্তিগত জীবনটাই যদি বলি যে এই জার্নিতে আসলে আপনার সবথেকে আপসেটের পয়েন্ট যদি আমি বলতে বলি, কোনটা বলবেন? উম এটা অনেক একটা আ খুব মানে আপনি একটা খুব কি বলে টাচ করার মতো একটা কোয়েশ্চেন করছেন। সাধারণত এই টাইপের কোয়েশ্চেন আ কোনো ইন্টারভিউতে বা পডকাস্টে কেউ করে না। বাট এটা আসলে বলতে গেলে অনেক কথা তবে হয় কি যে আম আমি আসলে অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতেও
একদমই আ বাইরে থেকে ঢুকছি। বাইরে থেকে ঢুকছি বলতে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই কিছু না কিছু কোরাম থাকে। হুম, তো সিনেমা ইন্ডাস্ট্রিতেও আমি একদম কোরামের বাইরে। মানে আমার আ উম মানে আমি জানি না কেউ ভালোবাসতেছে হয়তো কেউ হেট করতেছে। এটা তো স্বাভাবিক। আউটসাইডার হিসেবে যখন আমি ঢুকছি, তারা আমার কাজ দেখে অনেক ভালোভাবে অ্যাকসেপ্ট করছে। বিশেষ করে এজেন্সি, ক্লায়েন্টস আচ্ছা। তারা অনেক ভালোভাবে যে না ছেলেটা তো ওর মধ্যে স্পার্ক আছে বা করার চেষ্টা আছে। একটা কাজ দিই। দিছে ভালো করছি, আবার দিছে, আবার ভালো করছি। এরকম করে একদম মেইনস্ট্রিম এ মানে সবচেয়ে টপ কাজগুলি যেটা সবার স্বপ্ন হুম, থাকে না ভাই, হুম, আপনি আজকে একটা আর্কিটেক্ট হলো, যে আচ্ছা আমি আজকে একটা ছোট বাসা বানাইতেছি, কালকে আমি একটা 5 স্টার হোটেল বানাবো। এক্সাক্ট। আজকে 5 স্টার হোটেল বানাচ্ছি, কালকে তাজমহল হুম, বানাবো। এটাই তো মানুষের স্বপ্ন থাকে। তো আমারও সেম। আমারও ছোট কাজ থেকে আস্তে, আস্তে বড় কাজ। তো তারা অনেক ভালোভাবে অ্যাকসেপ্ট করছে। বাট এই জার্নিতে আ অনেক সময় অনেক ব্যাকক্ল্যাশ, অনেক সময় অনেক পলিটিক্স এর শিকার আমি হইছি। যে আ পিঠের পিছনে অনেক ধরনের পলিটিক্স। তখন অনেক কষ্ট লাগছে যে আজকে আম আমি হয়তো আউটসাইডার বলে এটা। আবার আমার ধারণা ভুল হইতেও পারে যে আউটসাইডার না হইলেও হয়তো এরকম হইতো। সো ক্যারিয়ারের এই জার্নিতে এই জিনিসগুলি অনেক মানে সামটাইমস অনেক কষ্ট দিছে। অনেক নীরবে একা অনেক ভাবছি জিনিসগুলি নিয়ে। আ অনেক, অনেক, অনেক আ হার্ট ব্রোকেন সিচুয়েশন পার করছি। বাট একটা জিনিস করি নাই সেটা হচ্ছে হার মানি নাই। আর মানে হার্ট ব্রোকেন সিচুয়েশন এ ভাবতে পারতাম যে ওকে ঠিক আছে এরকম এত পলিটিক্স হচ্ছে সব রেখে চলে যাই। বাট ওই চিন্তাটা কখনো মাথায় আসতে দিই নাই। আমি যেটা করছি, আমি যারা দেখতেছে শোটা সবাইকে বলব, এইটাই লাইফে মানুষকে অনেক দূরে নিয়ে যায়। আর আপনার যদি এইসব থাকে লাইফে তাহলে আপনি উপরে উঠতে পারবেন। আর যদি জার্নি একদম স্মুথ হয় তাহলে আপনি ভাই উপরে উঠতে পারবেন না। আপনার এগুলি লাগবে। মানে পৃথিবীর যেকোনো ভিডিও গেমস, যেকোনো সিনেমা, যেকোনো কিছু আপনি উঠায় দেখেন, টেনশন না থাকলে স্টোরি ড্রাইভই হয় না। রস ভাই, আপনার না বলা আরো অনেক গল্প জানবো, তবে ছোট একটি বিরতির পর। দর্শক, আপনারা দেখছেন স্টার কাস্ট। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবে না, থাকুন বিজয় টিভির পর্দায়। দর্শক, আরো একবার স্বাগত জানাচ্ছি স্টার কাস্টে। আজ আমার সাথে আছেন নির্মাতা আজমান রসু। কথা হচ্ছিল তার ব্যক্তিগত জীবন নিয়ে, আরো অনেক কিছু জানবো। রসু ভাই, আজ যেহেতু ব্যক্তিগত জীবনের কিছু না বলা কথা জানলাম, হুম, আমার একটু আরেকটু জানার ইচ্ছা যে পরিবার তো শুধু স্বামী স্ত্রীর মধ্যেই নয়, হুম, একটা বাবা মা থাকে, হুম। ভাই বোন থাকে। সবকিছুর জায়গা থেকে আপনি মানে যখন মিডিয়াতে পা রাখলেন, কতটুকু সাপোর্টিভ তারা ছিল? আমার আম যতটুকু মনে হয় যে আমি আসলে আম যেটা দিয়ে করতেছি কাজ বা যেই ক্ষমতার কারণে আমি আম এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি, এই জিনিসটা আমি পুরোটা আমার বাবা-মার কাছ থেকে পাইছি। আমার বাবার আ কিছু শিখানো জিনিস, কিছু প্র্যাকটিস, আমার মায়ের কিছু ট্যালেন্ট, ওইগুলি মিক্স করেই আমি আজ মানুষ। আমার এটা অলওয়েজ বিলিভ। ওনাদের বাইরে থেকে আমি কোনো কিছু পাই নাই এবং আমি আমার যেসব জায়গাকে আমি আমার নিজেকে আমার থাকে না নিজের একটা ভালো লাগার ব্যাপার যে ওকে আই ক্যান ডু ইট। আমার এই পাওয়ারটা আছে যে আমি এটা লিখতে পারি বা আমার এটা এই পাওয়ারটা আছে আমি এটা ইমাজিন করতে পারি। আমার কাছে মনে হয় এই পুরো জিনিসটা আমি আমার বাবা-মায়ের কাছ থেকে পাইছি। অ্যান্ড আমার বাবা-মা দুজনেই আমার মা বিশেষ করে অনেক ক্রিয়েটিভ। মানে আচ্ছা। আমার আম্মু অনেক কি বলে আ হাতের কাজ, হুম? নিজে থেকে অনেক ক্রিয়েটিভ জিনিসপত্র বানানো লাইক আ যেকোনো একটা শোপিস, ঘর সাজানো, এইসব জিনিস আমার মার মধ্যে আমি ছোটবেলা থেকে দেখছি। উনার মধ্যে একটা ক্রিয়েশন, একটা হুম। ক্রিয়েটিভ ব্যাপার আম্মুর মধ্যে আছে। আমার কাছে মনে হচ্ছে যে মানে মেকিং, আচ্ছা। রান্না থেকে শুরু করে জিনিসপত্র বানানো। লাইক আপনি এই কাপটা আমার মাকে দিবেন, দিয়ে বলবেন যে একটা সামথিং ইউনিক কিছু বানাতে। উনি এইটার মধ্যে ধরেন কাগজ, কাপড় হাবি-জাবি লাগায় টাগায় এটা একটা দারুণ জিনিস বানায় ফেলবে। সো আমি ছোটবেলা থেকে দেখছি যে আমার মায়ের মধ্যে একটা আ ক্রিয়েশন এর একটা ব্যাপার আছে। আমার কাছে যেটা মনে হয় আমি এই জিনিসটা পাইছি। আর সাপোর্ট এর যে বিষয়টা from day one আমার ফ্যামিলি 100% সাপোর্টিভ ছিল। আচ্ছা। আমার ফ্যামিলি কক্ষনোই আমাকে আমার বন্ধু-বান্ধব আছে এরকম যে আ কথায় ডিওপি হবে বা ডিওপি হইছে ওর ফ্যামিলি থেকে বলছে যে, "না কিসের? ক্যামেরা চালা এটা কোনো প্রফেশন হইলো নাকি?" এরকম আছে। বাট আমার ফ্যামিলি টোটাল অপোজিট। আমার বাসা থেকে সারা জীবন আমি যখন মিউজিক করতে চাইছি, আমার ১ম এখনো মনে আছে আমার ১ম হোম স্টুডিওর ইকুইপমেন্টস সহ আমার মা আমেরিকা থেকে পাঠাইছে যে, "না ও মিউজিক করতে চায়, ওর এগুলি লাগবে দিয়ে দিই।"
তো আমি আসলে একদম ফুল সাপোর্ট পাইছি ফ্যামিলি থেকে সারা জীবন, ফ্রম দ্য ডে ওয়ান টু নাও। যখনই আমি যে কোনো কিছু করতে চাই, আমার বাবা আমার কথা হচ্ছে, "আচ্ছা, তুমি চাও এটা করতে, করো।" ওই সাপোর্টটা না পেলে আমি হয়তো এত দূর আসতে পারতাম না। আর রোশ ভাই, আপনার সিনেমার প্রসঙ্গ ধরে একটি ব্যক্তিগত প্রসঙ্গে চলে হ্যাঁ, যাব। সেটা হচ্ছে যে রকেস্টার আমরা দেখেছি যে শাকিব খান শেষ অবধি হয়তো নিজেকে শেষ করে দিয়েছে তার আহ, সেই প্রেমের জায়গা থেকে, অর্থাৎ সাবিলাকে হারানোর জায়গা থেকে। আসলে মানুষের ব্যক্তিগত জীবনে যখন আহ, পরিবারের মধ্যে এই ধরনের কোনো কিছু হয়, হুম। আমি যদি বলি প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী, সেক্ষেত্রে আসলে কি নিজেকে শেষ করে দেওয়া উচিত? কি মনে হয়? অফকোর্স না। এটা তো মানে এটা তো আম জীবন তো আসলে জীবন। আর আপনার জীবনে ধরেন একটা মানুষ তো আর থাকে না। এখন আপনি কথার কথা, আমি আমার প্রেমিকার জন্য এরকম একটা ডিসিশন নিলাম। বাট আমার তো আরো অনেকগুলি মানুষ আছে যারা আমাকে ভালোবাসে। যারা অনেকেই আছে যারা আমার জন্যই বাঁচে। তো এটা তো একদমই করা উচিত না। বাট আমরা আ কোনো না কোনো জায়গায় থেকে আসলে আ ইন্সপায়ার্ড, কোনো না কোনো জায়গা থেকে আসলে এই জিনিসটা আসলে সিনেমায় ওই জায়গা থেকে জিনিসটা আসছে। বাট আমি একদম ব্যক্তিগত জীবনে আমি বলব যে এটা একদমই উচিত না। কারণ একটা মানুষের জন্য শুধু একটা মানুষ থাকে না। একটা মানুষের জন্য অনেক মানুষ থাকে, অনেক মানুষ তাকায় থাকে। সো এটা আসলে ঠিক না। না, এটা ভালোই হয়েছে। তবে আমার একটু জানার ইচ্ছে যে আ যদি আপনার জীবন নিয়েই কোনো হ্যাঁ, সিনেমা নির্মাণ করা হয়, সে সিনেমার আসলে নাম কি হতে পারে? আপনি কি দিবেন? আগুনের ফুল হইতে পারে। এটা জাস্ট ইনস্ট্যান্ট মাথায় আসলে বললাম। তবে আমার লাইফের একটা গল্প, আমার টু বি অনেস্ট আমার লাইফের একটা গল্প না। আমার এটা একটা অনেক বড় ড্রিম। আমি আমার লাইফে ৪ টা ৫ টা গল্প আছে যে গল্পগুলি হয়তো আমার লাইফের আমার দেখা গল্প। এরকম আমার ৪-৫ টা গল্প আছে। আমার বন্ধুর জীবনের গল্প। হুম। এরকম আমার ৪-৫ টা গল্প আছে যেগুলি আমি আমার এই জীবদ্দশায় এই গল্পগুলি আমি সিনেমার আ মাধ্যমে মানুষকে এই গল্পগুলি বলে যেতে চাই। প্রত্যেকটা সিনেমা নাটকে আমরা দেখেছি যে স্টোরিগুলো আসলে মানুষের রিয়াল লাইফের সাথে অনেকেরই মিলে যায়। হ্যাঁ, এবং সেটা সেই জায়গা থেকে তারা বেশ অ্যাপ্রিসিয়েশনও থাকে তাদের এই হুম, সিনেমা বা নির্মাতার প্রতি। হুম। যখন আপনার সিনেমা দেখে কেউ অ্যাপ্রিশিয়েট করে বা এরকম তার জীবনের সাথে মিলে যায়, আসলে আপনার কেমন লাগে? যখন এটা নিজের চোখে দেখছেন, দর্শকদের রিভিউ বা সবকিছু মিলিয়ে? আমার মানে এর মধ্যে তো ভালো খারাপ সবকিছু মিলায় আসলে দেখতেছি। বাট আ পরের দিকে অনেক ভালোবাসাটাই বেশি দেখতেছি। তবে এখনো স্টিল মিশ্র একটা প্রতিক্রিয়া দেখতেছি। খারাপ ভালো সবই আছে। তবে এই মুহূর্তে আ ভালো প্রশংসাটা বেশি দেখতেছি। মিশ্র ২ টাই আছে। আমি যখন কোনো ব্যাড রিভিউ বা কারো আক্ষেপ দেখি, তখন আমি আসলে খুব ডিপলি আমি বা প্রশংসা যেটা করে, যেটা ভালো বলে অনেক, যে সেদিন আমি একটা কোনো একজন আ তানভীর তারেক মেবি একটা পোস্ট দিছে যে, "রকস্টার কেমন লাগছে?" বা "রকস্টার আ শাকিব খানের অ্যাক্টিং কেমন লাগছে?" অর সামথিং এরকম একটা পোস্ট দিছে। তো আমি পোস্টের নিচে কমেন্টগুলি দেখতেছিলাম। অজস্র ভালো কমেন্ট। মানে ১০০ টার মধ্যে তানভীর তারেক ভাই রাইট, উনার হুম। পোস্ট ছিল এটা। তো ১০০ টার মধ্যে দেখলাম যে আ ৯৮ টা হচ্ছে ভালো কমেন্ট। ভাই দারুণ সিনেমা এই সেই। ১ টা ২ টা কমেন্ট। তো আমি যখন আ খারাপ কমেন্টগুলি দেখি, আমি ওগুলো একটু ঠান্ডা মাথায় পড়ি এবং বুঝার চেষ্টা করি তাদের আক্ষেপটা কই। যেই অডিয়েন্সরা খারাপ বলতেছে তাদের, আমার কাছে ওইটা এই মুহূর্তে, দো আই এম দ্য ফার্স্ট টাইম ফিল্ম মেকার ফর মাই সেকেন্ড সিনেমা, এই যে মানুষগুলি নেগেটিভ কমেন্ট করতেছে, রিয়েল নেগেটিভ যেগুলি, ফেক পেইড ওগুলি না। যাদের রিয়েলি ছবিটা ভালো লাগে নাই, তাদেরটা আমি অনেক মনোযোগ দিয়ে পড়ি। তাদের রিভিউগুলি আমি অনেক মনোযোগ দিয়ে পড়ি। আম কেউ বলতেছে এটা, কেউ বলতেছে ওইটা। আমি এটা খুব মনোযোগ দিয়ে পড়ি। এটার কারণ হচ্ছে এইগুলি আমার ওয়ার্কআউট করার বিষয়। ওই কমেন্টগুলো আমার ওয়ার্কআউট করার বিষয়। হুম। যে বলছে ভালো লাগছে, যে বলছে ভাই হেভি হইছে, ওইটা তো ভালোবাসা। অনেক ভালোবাসা ওদের প্রতি, অনেক বেশি ভালোবাসা। কারণ ওদের সাপোর্টে আজকে আ নেক্সট সিনেমা বানানোরও পাচ্ছি যে ওকে, যেহেতু এট লিস্ট 50-60% লোকজন ভালোবাসতেছে, তার মানে কিছু একটা তো করছি। ওটা তো অনেক ভালো লাগায়। বাট এই মুহূর্তে আমি নেগেটিভ গুলি আসলে বেশি চর্চা করতেছি। ওদের কমেন্টগুলি আমি বুঝার চেষ্টা করতেছি যে কোন জায়গাটায় আক্ষেপ। আমি ঢুকতেই আপনাকে একটা কথা বললাম না যে, ঈদের দিন মানুষ সিনেমা হলে যায় আসলে সিটি মারতে। আচ্ছা। এত মানে আমি একটা আ হেভি ব্রেন খাড়া একটা জিনিস দেখব।
তারপরে নিয়ে 3 দিন 4 দিন পোষণ করব ভিতরে, বাইরে এসে ওটা ধারণ করব, এগুলি মানুষ চায় না। সো এই জিনিসগুলি বুঝছি কই? মানুষের কমেন্টেই তো বুঝছি। সো আমি আমার যাদের ভালো লাগে নাই ওই দর্শকদেরকে আরো বেশি ভালোবাসি। কারণ তারা আমার নেক্সট জার্নিটাকে আ স্মুথ করার জন্য হেল্প করতেছে। বেশ ভাই, আমি শেষ করব। তবে একটি হ্যাঁ। প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে মানুষ যখন উপরে ওঠে তখন পিছনে কথা বলার মানুষ বা নেগেটিভিটি আ অনেক বেশি মানুষ জুটে যায়। হুম। তো সেক্ষেত্রে কি করণীয়? আমি কোনো একটা জায়গায় কোনো একটা রেস্টুরেন্টে বা কোথায় একটা আ প্রবাদের মধ্যে পড়ছিলাম যে, সবসময় আপনার আ আ খাবার ভালো হইছে না খারাপ হইছে বা আপনার আসলে ওয়ার্কআউট করা উচিত সবচেয়ে যেই কাস্টমারটা আনহ্যাপি তার কথার উপর। এটা কোনো এক্সাক্টলি। একটা জ্ঞানী লোকের কথা, আমি এই মুহূর্তে নামটা মনে পড়তেছে না। আমি কোনো একটা জায়গায় রেস্টুরেন্টে দেখছিলাম। ওই জিনিসটা আমার মাথায় সবসময় থাকে। কজ আপনার সবচেয়ে আনহ্যাপি ভিউয়ার বা আপনার সবচেয়ে আনহ্যাপি কাস্টমার আসলে আপনার সবচেয়ে রিয়েল জিনিসটা বলে। ঠিক আছে? সো ওই জায়গা থেকে আমি আসলে আম ডেফিনিটলি ওই জায়গাটা মানে আমি ওইটা নিয়ে ওয়ার্কআউট করার ট্রাই করি সবচেয়ে বেশি। রস ভাই, স্টার কাস্টে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? আম আমি সবাইকে বলব যে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আম আমরা অনেক দূর যেতে পারি। এটাই আমাদের জীবনের ফুয়েল। আর যদি সম্ভব হয় সবাই আবার রকস্টার দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমরা আরো ভালো, ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি। থ্যাংক ইউ। আপনার জন্য শুভকামনা রইলো এবং সামনে আমরা আরো ভালো, ভালো সিনেমা দেখব তার ইনশাআল্লাহ। অপেক্ষায় রইলাম। থ্যাংক ইউ। দর্শক, আপনারা দেখছিলেন স্টার কাস্ট। আজ আমার সাথে ছিলেন আজমান রুশো। সামনের এপিসোডে নতুন কোনো তারার সাথে আমি সজল খান থাকবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।